যাই হোক, আমরা আজকে 2 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। আজকের কনসেপচুয়াল যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের আলোচনার বিষয় মহাকর্ষীয় প্রাবল্য। তো তোমাদের একটু কথা বলে রাখি, এটা হচ্ছে আমরা গতদিন মহাকর্ষীয় বল সংক্রান্ত আমরা কনসেপ্টগুলো পড়াশোনা করছিলাম এবং সেক্ষেত্রে আমরা মহাকর্ষীয় বল কীভাবে বের করা লাগে না লাগে সে বিষয়ে খেয়াল করছি। তো আজকে মহাকর্ষীয় প্রাবল্য পড়ার পর একদম শেষের দিকে আরও দুটো তোমাদের ম্যাথ দিয়ে দিব প্র্যাকটিসের জন্য। ওটা তোমাদের একদম হায়ার ডাইমেনশনাল যে প্র্যাকটিসগুলো সেই সেশনের অন্তর্ভুক্ত থাকবে আর কি। তো যাই হোক, আমরা প্রথমেই মহাকর্ষীয় প্রাবল্য ব্যাপারটা একটু শিখি যে আসলে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য জিনিসটা কী। তো একটু লিখে নিবা সুন্দরভাবে যে আমাদের কনসেপ্টটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে সেটা কি, মহাকর্ষীয় প্রাবল্য। আচ্ছা, তোমরা একটা বিষয় খেয়াল করছো, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে প্রাবল্য কথাটা আমি আরও একটা জায়গায় পাইছিলাম, সেটা কোন জায়গায়, স্থির তড়িতে, এবং সেখানে ছিল আমাদের তড়িৎ প্রাবল্য। মনে আছে তোমাদের এগুলো জিনিস? আচ্ছা, এবং সেখানে আমরা যেটা প্রকাশ করছিলাম প্রাবল্যকে কী দ্বারা প্রকাশ করছিলাম, ই দ্বারা। তাহলে এখানেও কী দ্বারা প্রকাশ করবো, ওই ই দ্বারা, বাট নাম হবে এখানে তড়িৎ, আর এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয়। আরে ভাই, যারই ক্ষেত্র পাবা তুমি, খেয়াল করে দেখো, যে যারই তুমি ক্ষেত্র পাবা তারই কি থাকবে, প্রাবল্য থাকবে। তাহলে তড়িতের একটা ক্ষেত্র ছিল, চার্জের একটা ক্ষেত্র ছিল, ওখানে ছিল তড়িৎ প্রাবল্য। তাহলে ভরের আবার একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, যার ফলে এখানে একটা পাওয়া যাবে ভরের প্রাবল্য। কথা বলেন আর, তো আমরা এটাকে বলবো মহাকর্ষীয় কী বলতো, প্রাবল্য। তো আমরা প্রথমে আসি যে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য আসলে জিনিসটা কী এবং কাকে বলে। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো, সাপোজ আমি এখানে একটা বস্তু রাখছি যার ভরটা হচ্ছে আমাদের এম। আচ্ছা, এখানে যে একটা এম ভরে বস্তু থাকে, তাহলে এই এম ভরে বস্তু একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করবে। আমি তোমাদের বলছিলাম, প্রথম লেকচারে বলছিলাম তো। তাহলে এই বস্তুর একটা নির্দিষ্ট জায়গা জুড়ে প্রভাব আছে, সাপোজ মনে করলাম এটা হচ্ছে সেটা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এই রিজিয়নের ভিতর, কথা বুঝিও, এই যে প্রভাব ক্ষেত্র আছে, এই প্রভাব ক্ষেত্রের ভিতর আরেকটা প্রভাব ক্ষেত্র ঢুকলেই দুই প্রভাব ক্ষেত্র মিলে কি করবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? বিকর্ষণ তো করবে না ভাই। এটা আমরা জানি মহাকর্ষর ক্ষেত্রের বেলায়, মানে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে যত প্রকার বল আছে সবগুলো হচ্ছে আকর্ষণধর্মী বল, বিকর্ষণ হবে না। চার্জের বেলা যেরকম ছিল সমধর্মী হলে বিকর্ষণ, বিপরীতধর্মী হলে আকর্ষণ। বাট এখানে সমধর্মী বিপরীতধর্মী কিছু নাই, জাস্ট ভর, আর ভরগুলো পরস্পর কী করবে ভাই, আকর্ষণ করবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এই যে ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের ভিতর একটা ক্ষেত্র ঢুকলেই তারা কী করবে, পরস্পরকে আকর্ষণ করবে। কাজ শেষ। এখন তুমি আমাকে বলো, একটু মাথা ঠান্ডা করে বলো, আমাদের মহাকর্ষীয় প্রাবল্য আমরা সংজ্ঞা দিব কীভাবে? তো আমরা এভাবে বলি যে মহাকর্ষীয় ক্ষেত্রের, একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা কার ক্ষেত্র, এম ভরের বস্তুর ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রের ভিতর আমি যদি একক ভর স্থাপন করতে চাই, কেমন ভর, একক ভর, কথা বুঝিও, একক ভর স্থাপন করতে যে পরিমাণ বলের দরকার হবে সেই বলটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। তার মানে প্রাবল্য হচ্ছে আমাদের এক প্রকার বল, বাট এই বলটা হবে আমাদের একক ভরের দরুন। কথা বুঝতে পারছো? তাহলে আমি একটা কাজ করলাম, আমি এই যে আমাদের যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের ভিতর আমি এই পয়েন্টে আমি একক ভরের একটা বস্তুকে স্থাপন করলাম। আচ্ছা, একক ভরের না স্থাপন করে আমি একটা ছোটো হাতের এম, মানে ছোটো এম ভরের একটা বস্তুকে স্থাপন করলাম। আচ্ছা, ছোটো এম ভরের একটা বস্তুকে স্থাপন করলে এই ছোটো এমের একটা ক্ষেত্র আছে না, বলো কেন? তাহলে এই যে বড় এমের যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রের ভিতরে ঢুকে গেছে ছোটো এমের ক্ষেত্রটা, তাহলে পরস্পরকে তারা কি করবে, আকর্ষণ করবে। বাট আকর্ষণ করলে কি হওয়া উচিত ছিল, এই এম ভরের বস্তুটা কার কাছে আসা উচিত ছিল, যেহেতু এর ভরটা বড় এর ভরটা ছোটো, এম ভরের বস্তু কার দিকে টান খাবে ভাই, বড় এমের দিকে। কিন্তু আমি চাচ্ছি কি জানো, এই ছোটো এমটাকে এখানে স্থির রাখতে। আচ্ছা, স্থির রাখতে চাইলে এখানে অবশ্যই বল দেওয়া লাগবে না? সেই বলটা মনে করলাম যে পরিমাণ বল দেওয়া লাগবে সেই বলটা হচ্ছে আমাদের এম, কতটুকু সেটা, সরি এফ। তাহলে বলো, আমাদের এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম এম ভরকে স্থাপন করতে বলের পরিমাণ এফ, তাহলে একক পরিমাণ ভরকে স্থাপন করতে বলের পরিমাণ কতটুকু হবে বলো, এফ ডিভাইডেড বাই এম। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, মহাকর্ষীয় প্রাবল্য। আরে ভাই, তুমি তো বললাই সংজ্ঞায় যে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে একক ভর স্থাপন করতে যে পরিমাণ বল লাগবে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আমি এই কাজ করলাম, এই পুরে যে ক্ষেত্রটা আছে, এই পুরে ক্ষেত্র কার ক্ষেত্র, ক্যাপিটাল এম ভরের ক্ষেত্র। এই ক্যাপিটাল এম ভরের ক্ষেত্রের ভিতর আমি এম পরিমাণ ভর স্থাপন করতে বলের পরিমাণ কতটুকু লাগছে আমার, এফ। তাহলে একক পরিমাণ ভর স্থাপন করতে লাগবে আমাদের এফ বাই এম, এইটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। শেষ। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য ই সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এফ ডিভাইড বাই এম। তাহলে এখান থেকে মহাকর্ষীয় প্রাবল্যের একক পাওয়া যাবে না, মাত্রা পাওয়া যাবে না? তাহলে বলো, এখানে প্রথমে বলো তুমি আমাকে এককটা কী হবে। তাহলে এখান থেকে এককটা আসতেছে, বলের একক হচ্ছে আমাদের নিউটন, আর ভরের একক হচ্ছে আমাদের কেজি, তারপরে নিউটন পার কেজি হচ্ছে আমাদের কী বলতো, মহাকর্ষীয় প্রাবল্যের এককটা। আচ্ছা, এর মাত্রাটা কী হবে, এটার মাত্রা কী হবে? তো আমি মাত্রা বের করতে চাইলে আমি ই এর মাত্রা বের করতে চাচ্ছি সাজ্জাদ। এফ এর মাত্রা জানা আছে আমাদের এম এল টি ইনভার্স 2, আর এম বলতে ম্যাস এম, এই যে তুমি দিয়ে দিবা এই এম কাটে, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এল টি ইনভার্স 2।
হ্যাঁ ত্বরণের একক, ওই জন্য ওই কথাগুলো বলতেছে প্রথমে এসে। তো যাই হোক, সেটা এখন তোমরা মাথায় নিও না, তোমরা আগে নর্মালি ব্যাপারটা বোঝো আগে বিষয়টা। বুঝলা কি ব্যাপারটা? এখন তোমরা একটু আসো, তোমরা আরেকটা বিষয় একটু আসো, আমি কথাটা শেষ করি, তারপর তোমরা উঠাই নাও, একটু কথাটা শোনো। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের মহাকর্ষীয় যে প্রাবল্যটা আছে, এই প্রাবল্যটা হচ্ছে আমাদের একক ভরের বস্তুর ওপর কী বলতো আকর্ষণ বলটা। কথা বুঝতে পারছো? তাহলে আমি সাজাত বলো, আমাকে মাথা ঠান্ডা করে বলো। আমি একটা কাজ করতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমি একটা কাজ করতে চাচ্ছি, আমরা খেয়াল করছিলাম, একটু খেয়াল করে দেখো তো। আমি যদি বলি সাপোজ আমাদের কাছে দুটো ভর আছে, একটা M1, একটা হচ্ছে আমাদের M2, এবং এদের মধ্যবর্তী ব্যবধান যেটা সেটা হচ্ছে আমাদের R। আচ্ছা, তাহলে মহাকর্ষীয় বল কতটুকু হবে? তুর্য, মহাকর্ষীয় বল কতটুকু হবে? হ্যাঁ, দুটি ভর হচ্ছে, একটা M1, একটা M2, মধ্যবর্তী ব্যবধান আমাদের R, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কতটুকু হবে মহাকর্ষীয় বলটা? এটা হবে আমাদের F = হচ্ছে আমাদের G × M1 × M2 / R এর উপর স্কয়ার। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি জানো? আমি চাচ্ছি এবার দুইটি বস্তুর মাঝে, তার মানে M1-কে আমি ধরতে চাচ্ছি M, মনে করলাম M1 ভরের বস্তুর তোমার ভর যেটা সেটা হচ্ছে আমাদের M কেজি, আর M2 ভরের যে বস্তুর ভরটা এটাকে মনে করলাম আমি 1 কেজি। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি না দুইটি ভরের মাঝে একটা ভর কত একক? 1 একক। তখন যে বলটা পাবো, কথা বুঝিও, এখন যদি আমি প্রথমের M1 এর মান বসাই, M2 এর মান বসাই, তখন যে বলটা পাবো এই দুটো বস্তুর মাঝে, তখন এই বলটাকে কিসে কনভার্ট করে নিব ভাই আমি? হ্যাঁ, প্রাবল্য। কারণ প্রাবল্য মানে তুমি বলছো একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল। তো দুটো বস্তুর মাঝে ভরের পরিমাণ একটা 1 একক হলেই সেটার বল থাকবে না ভাই, সেটা কি হয়ে যাবে? প্রাবল্য। তার মানে প্রাবল্য হচ্ছে এক প্রকার বল, কত ভরের বস্তুর উপর বল? একক ভরের বস্তুর উপর বল। কথা বুঝতে পারছো? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এখান থেকে যদি আমি এই মানগুলো বসাই, তখন আমি পাচ্ছি ই সমান হবে আমাদের G × M1 এর জায়গায় কত লিখবো আমি? M, M2 এর জায়গায় 1 লেখার দরকার নেই, / R এর উপর স্কয়ার। তার মানে প্রাবল্যের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে আমাদের = হচ্ছে আমাদের GM, বলো, = হবে আমাদের GM / R স্কয়ার। এইখানে কিন্তু একটা কথা আছে, একটা ব্যাপার আছে, একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আছে। তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে E = -GM / R স্কয়ার আছে, মাইনাস আছে সামনে। আচ্ছা, মাইনাসের উদ্ভবটা কোথায় হলো তোমাদের একটু বলি, বিষয়টা ভালো করে বোঝার ট্রাই করো। আচ্ছা, তুমি একটু আমাকে বলো তো, এখানে আমি যদি এখানে একটা একক ভরের বস্তু রাখি, সাপোজ এখানে একটা একক ভরের বস্তু রাখলাম আমি এখানে, এটা বড় বস্তু, এটা হচ্ছে ছোটো বস্তু, একক ভরের বস্তু রাখছি প্রাবল্য বের করার জন্য। এই পয়েন্টে এই বস্তুর ধরুন খেয়াল করে দেখো, এই বস্তুর যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটা হচ্ছে এইটা ক্যাপিটাল M এর, এবং আমি চাচ্ছি এই পয়েন্টে এই যে বস্তুটা আছে এর প্রাবল্য কতটুকু এটা আমি বের করতে চাচ্ছি। তাহলে অবশ্যই এখানে একক ভরের বস্তু স্থাপন করতে হবে। আর ভাই, যেখানে প্রাবল্য বের করতে চাইবো সেই পয়েন্টে আমি কতটুকু ভরের বস্তু স্থাপন করবো? একক ভরের। কনসেপ্ট তোমাদের ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে, এই একক ভরের বস্তুকে টানবে কোন দিকে ভাই? এই দিকে টানবে, টান খাবে কিন্তু এইদিকে। কিন্তু খেয়াল করে দেখো, এই M থেকে এই ভর থেকে এই ভরের মধ্যবর্তী ব্যবধান যেটা, সেটা ব্যবধানটা এইটা। এবং তুমি খেয়াল করে দেখো, বড় M থেকে ছোট M, মানে বড় M থেকে একক ভরের যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে এতটুকু। এই দূরত্বকে যদি প্রকাশ করতে চাই, তাহলে কোন দিকে ভাই আরও দিতে হবে? এইদিকে আরও দিবা নাকি এইদিকে আরও দিবা? এইদিকে। আরে এই ভর থেকে এই ভরের দূরত্ব, একক ভরের দূরত্ব হচ্ছে আমাদের এতটুকু, তার মানে এটা হচ্ছে আমাদের R-এর দিক। কথা বুঝিও? তাই এখন তুমি আমাকে বলো, একটু মাথা ঠান্ডা করে বলো, এটাকে যদি আমি একটু অন্য ফর্মেটে লিখি, তখন লিখতে পারবো না আমি এটাকে? উপরে লিখবো না নিচে লিখবো বলো তো? কোথায় লিখবো? এইদিকে, একটু এইদিকে লিখলাম, এইদিকে লিখলাম, না জায়গা পাবো না আবার। বলো, এখান থেকে E = আমাদের লেখা যাবে না এইভাবে। দেখো একটু ভালো করে দেখো, GM / ভেক্টরটা লিখতে চাচ্ছি, GM / R এর উপর স্কয়ার দিলাম, আর এখানে একটা R ক্যাপ দিলাম। কথা বুঝো? ভেক্টর আকারে কনভার্ট করতেছি, কথা বলি না। এখন তুমি একটু খেয়াল করে দেখো আমাকে, এখানে তুমি খেয়াল করে দেখো যে আমাদের এখানে E এর দিকটা তাহলে হচ্ছে কোন দিকে? না, E এর দিক কোন দিকে ভাই? আর এর দিকে না তো? আর যেদিকে, আর এর কোন দিকে? বিপরীত দিকে। এই জন্য তোমাকে সামনেটা কি দেওয়া লাগে ভাই? মাইনাস। যে বলা লাগে এখানে আর এর দিক যেদিকে, E এর দিক হবে তার বিপরীত দিকে। এই জন্য অনেক সময় তোমরা একটা কাজ করবা, শোনো বলি তোমাদের, কিন্তু তোমরা অনেক সময় দেখবা যে E = লেখা আছে, তোমরা দেখবা অনেক সময় দেখবা পাবা E = লেখা থাকবে -GM / R স্কয়ার। বাট তোমরা বুঝে নিও যে এখানে মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে দিকটা, কার দিক? E এর দিক। যে E এর দিক হবে এখানে, আর দিক যেদিকে তার কোন দিকে? বিপরীত দিকে। এই বিষয়টা যাতে আমাদের একটু মাথা থাকে। তো আমরা E এর আমাদের একক কী জিনিস, তারপর মাত্রা কী জিনিস, সব কিছু আমরা বুঝতে পারছি। তোমরা একটু উঠাই নাও, তারপর আমরা E সংক্রান্ত মানে প্রাবল্য সংক্রান্ত আমরা অনেকগুলো ম্যাথ করবো। আমরা মহাকর্ষীয় প্রাবল্যর ব্যাপারগুলো বুঝতে পারছি বা আমরা অলরেডি করে ফেলছি। তোমরা আমাকে কিছু এক্সাম্পল আমি তোমাদের এখানে দেই যে মহাকর্ষীয় প্রাবল্য তুমি বের করো, দেখো তুমি পারো কি না। একটু দেখো তো, মাথা ঠান্ডা করে শোনো। আমি তোমাকে বললাম, প্রথমে বললাম তোমাকে আমি একটা এক্সাম্পল দেই।
আমি এখানে তোমাকে এক্সাম্পল দিলাম এভাবে, আমি অনেকগুলো এক্সাম্পল করবো আমরা মহাকর্ষীয় প্রাবল্য সংক্রান্ত। আমরা প্রথম এক্সাম্পলে চলে আসি, দেখো ভালো করে। আমি তোমাকে বললাম যে আমাদের এখানে খেয়াল করে দেখো, সাপোজ এমনটা, এটা হচ্ছে একটা তোমার বর্গক্ষেত্র, এইটার বাহু দৈর্ঘ্য এ, এটা এ, এটা এ, এটা হচ্ছে আমাদের এ, প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ করে, বর্গ একটা। তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে আমাদের একটা গ্রহ আছে, এইখানে একটা গ্রহ আছে, থাকলো, এখানে একটা আছে এবং এখানে একটা আছে, চারটা অবজেক্ট, চারটা বডি এখানে আছে। এই বডির ভর হচ্ছে আমাদের এম, এই বডির ভরও আমাদের এম, এটারও ভর এম, এটারও ভর এম। কথা বুঝলা? এখন কোশ্চেন করতেছে যে আমাদের এই বর্গক্ষেত্রের ঠিক কেন্দ্রে প্রাবল্য কতটুকু হবে, কেন্দ্র বলতে ও পয়েন্টে প্রাবল্য কত হবে এটা বের করতে হবে। স্থির তরিতে তোমাদের করাইছিলাম, কেন্দ্রে প্রাবল্য কত হবে চার্জ দিয়েছিলাম এখানে, আর এখানে জাস্ট কি দিছি ভাই, ভর। আশা করি তোমরা এটা পারবা। অ্যান্সার কত হবে, মুখে মুখে বলো তো অ্যান্সার কত হবে? অ্যান্সার 0। প্রত্যেকটা ভর সমান, দেখো না, প্রত্যেকটা ভর সমান এবং এটা প্রত্যেকটা দূরত্ব আবার সমান। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে নিট প্রাবল্য হবে মধ্যে 0। কীভাবে 0 হয় আমরা নর্মালি একটু দেখি, আগে ফিল নেই, আসো একটু খেয়াল করে দেখো। আমি বলছিলাম যে পয়েন্টে প্রাবল্য বের করতে হবে সেই পয়েন্ট আমি কতটুকু ভর বসাবো ভাই, একক ভর বসাবো আমি। কথা বুঝিও। তাহলে আমি যদি এখানে একক ভর স্থাপন করি, এখানে খেয়াল করে দেখো, একক ভর স্থাপন করলাম, আমি কেজি বলতেছি না কিন্তু একক বলছি। যদি এখানে গ্রামে থাকে, এম এর মানটা গ্রাম থাকে এত গ্রাম, তাহলে আমি গ্রামের চেয়ে কম এককে নিব, এটা কথা মনে বুঝো নেই? তাহলে এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, একক ভর স্থাপন করলে এই যে এমটা আছে, প্রথম এমটা আছে, এটা নাম দিই, একটু নাম দিই, যে আমাদের এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। একটু খেয়াল করে দেখো তো তোমরা, আমাকে বলো প্রথম যে বডিটা আছে এই বডিকে কী করবে, 1 কেজি ভরের বস্তুটাকে বা একক ভরের বস্তুটাকে টান দিবে না ভাই? আকর্ষণ দিবে কি না? কে টানবে বেশি বলে ভাই? এও টানবে, এও টানবে, কিন্তু মানে কে এর দিকে কে যেতে চাইবে? একক ভরে বস্তুটা কেন যেতে চাইবে কতদিন বলছিলাম। তাহলে তুমি আমাকে বলো, এখানে বল খাচ্ছে একটা, এইটা হচ্ছে আমাদের এই দিকে এবং এইটাকে আমরা বললাম ই অফ এ। তারপর এ খাবে, এ কে আবার টানবে এ, তার মানে এটা হচ্ছে আমাদের ই অফ বি। তারপর আবার টানবে এ, এটা হচ্ছে আমাদের ইসি, আর টানবে আবার এটা হচ্ছে আমাদের ই অফ ডি। কথা বুঝলা না? কেন বোঝো নেই? তাহলে এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, যদি এটা বর্গই হয় তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই কোণটা কত ভাই, আবার এই যে এই কোণটা কত, 180। হিসেব করে বের করেছে, নর্মালি বলা যায় কারণ এটা বর্গ আমাদের। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের এখানে আমি এভাবে লিখবো ই অফ ও, এই যে ই অফ ও মানে কি, ও পয়েন্টে নিট প্রাবল্য, কারণ একাধিক প্রাবল্য পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ই অফ এ প্লাস ই অফ বি প্লাস ই অফ সি প্লাস ই অফ ডি। তাহলে এখান থেকে তুমি একটু নর্মালি বলবা ই অফ ও ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কোনটা একটার অপোজিট, ই আর এ আর সি। তাহলে তুমি লিখবা এখান থেকে ই, দেখো খেয়াল করে দেখো, সুন্দরভাবে লিখবা ই এ প্লাস ইসি। এখানে লিখলাম কারণটা কি, এদের মধ্যবর্তী কোণ 180, প্লাস এখানে আসতেছে আমাদের ই অফ বি প্লাস ই অফ ডি। তাহলে এখন তুমি আমাকে বলো, আমি এখন যে কাজটা করব জাস্ট মানটা বের করে নিব, ই অফ ও মান বের করতে চাচ্ছি। আচ্ছা বলো তো এদের মধ্যবর্তী কোণ কত, 180। তাহলে এদের লব্ধি হবে জাস্ট এদের স্বাভাবিক বিয়োগফলের সমান। তাহলে স্বাভাবিক বিয়োগফল বলতে ই এ মাইনাস ইবি, আচ্ছা ইসি, তারপরে প্লাস এই ক্ষেত্রে আসতেছে আমাদের ই বি মাইনাস হচ্ছে আমাদের ই অফ ডি। এটা না ভাই? এখন তোমাকে দেখতে হবে যে আসলে আমাদের এখানে ই এ, ইসি, ইবি, ইডি কত। তুমি সুন্দরভাবে বলে দিবা যে আমাদের এখান থেকে আমি বলতে পারবো যে ই এ ইজ ইকুয়াল টু হবে আমাদের কতটুকু হবে, একটু আগে শিখাইলাম জি এম ডিভাইড বাই কি স্কোয়ার আর স্কোয়ার। এবং এখানে যে এমটা ছিল, এমটা কি ছিল, কার ভর, যে ভরটা ক্ষেত্র সৃষ্টি করতেছে তার ভর, একক ভরটা না কিন্তু ক্ষেত্র সৃষ্টিকারী ভরটা আমাদের কিন্তু। তাহলে তুমি আমাকে বলো এখান থেকে মাইনাসটা দিলাম না কেন জানো, মাইনাসটা দাঁড়াচ্ছে বোঝাচ্ছে জাস্ট দিকটা, মাইনাস দিলাম না এই জন্য। এখন বলো তুমি আমাকে বলো, এখানে জি জায়গার মতো রাখলাম, এখন তুমি আমাকে বলো এম এর মান কত, প্রত্যেকটার মানে হচ্ছে আমাদের এম করে। তাহলে এটা এমই থাকতেছে, মধ্যবর্তী দূরত্ব কতটুকু দেখি তো, এই পুরোটা আমাদের খেয়াল করে দেখো, এখানে আমাদের লাগতেছে অর্ধকর্ণটা, এই পুরোটা এ। তাহলে বলো এই কতটুকু হবে, আল্লাহ মাফ করুক। বলো এই যে অর্ধেকটা নাও, অর্ধেকটা নিলে এই যে এটাও এ, তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে কর্ণটা, অর্ধেকটা নিলাম। তাহলে এটা কত আসে আমাদের, এটা কত আসে বলো, আন্ডার রুট অফ টোয়াইস এ স্কোয়ার। তাহলে এটা থাকে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের √2 × এ। তাহলে নিতে হবে কেমন, অর্ধেক দূরত্ব। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে আমাদের আসে যেটা, সেটা কতটুকু আসে,
এ ডিভাইড বাই √2। বুঝলে ব্যাপারটা? তাহলে এখানে তুমি বলে দিবা এখানে সুন্দর হবে আর এর মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের এ ডিভাইড বাই √2, তার উপর কী বলতো আমাদের স্কোয়ার। তো ক্যালকুলেশন করে আমাদের যেটা আসে GM, তারপর 2 থাকতেছে আর এখানে কি থাকতেছে, আচ্ছা 2GM ডিভাইড বাই কী বলতো এ স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের ই অফ এ। ই অফ এর মান যা, ই অফ বি, ই অফ সি, ই অফ ডি ইজ ইকুয়াল টু ই অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2GM ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার। তোর তো ক্লিয়ার? তাহলে আমি যদি তাই বলি তাহলে এটার মান যায়, এটার মানও তাই। ক্যালকুলেশন করে এখানে কত ভাই 0, প্লাস এখানটার মান যায়, এটার মানও তাই। ক্যালকুলেশন করে কত ভাই 0। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি অতএব কেন্দ্রে নিট প্রাবল্য হবে আমাদের 0, এত নিউটন পার কি কেজি। কত সুন্দর জিনিস। তো পরীক্ষা যদি এগুলো না আসে তোমরা সুন্দরভাবে এটা বলে দিবা, ঠিক আছে? না বুঝুন এখনো? আর মান বোঝা গেছে? আচ্ছা যদি ভরের মান কম বেশি আসতে পারবো না? বলছিলাম এটা পারা উচিত। ওইটা তোমাদের ইয়েতে দেখাইছিলাম, ইসি তৈরিতে দেখাইছিলাম। তো এইখানে সবসময় আমাদের অলমোস্ট, শোনো কি আমি বলি, এটা অলমোস্ট মোটামুটিভাবে সমান ভরের দেওয়াই থাকে। আর অসমান ভর হলে তো আমাদের সমস্যা নেই, আমরা পারবো এটা স্মুথলি। জীবন পারবো না ভাই? অসমান ভর দেওয়া থাকলে পারবো। তখন কেন্দ্রে আর প্রাবল্য নিট প্রাবল্য 0 হবে না, কিছু একটা আসবে, বের করার সিস্টেম তোমাদের দেখাইছিলাম। তো তোমরা আগে উঠাই নাও, তারপর আমি অনেকগুলো এক্সাম্পল দিব তোমাদের। তোমরা আগে উঠাই নাও, তারপর আমি বাদবাকি কথাগুলো বলি। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা একটু পরে, একদম লাস্টের দিকে দিয়ে দিব এখন, ঠিক আছে? হ্যাঁ, যে বস্তুদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে, প্রাবল্য সমান হবে, নিট প্রাবল্য সমান হবে, নিট প্রাবল্যের মান সমান হবে, সেই কোশ্চেন, হাইলাইট কোশ্চেন। একটু পর সেটা আগে উঠে নাও। আমরা প্রথম এক্সাম্পলটা করে ফেলছি। আচ্ছা, এখন যদি আমি বলি তোমাদের যে যদি আমাদের সাপোজ ভরটা কম বেশি দেওয়া থাকে বর্গক্ষেত্র সংক্রান্ত, পারবা কি গেলেন তুই? ভরটা কম বেশি করে দেওয়া আছে, যেমন তোমাদের একটা উদাহরণ যদি দিই আমি, দেখো একটু কেমি দেখো, আমি একটু সহজ করে দিলাম কারণ এখানে অত বেশি ক্রিটিক্যাল অংশগুলো এখানে আসে না, যেটা আসে সেটা তোমাদের শেখাই, ঠিক আছে? এইখানে সাপোজ দিলাম এটা হচ্ছে টুয়াইস এম ভর, এখানে দিলাম আমি এম ভর, এইখানে দিলাম আবার টুয়াইস এম না এম, আর এইখানে দিলাম আবার কত বলতো টুয়াইস এম। এটা আমাদের এ এ এ এ বলতেছে এই বর্গক্ষেত্রের কেন্দ্রে আমাদের প্রাবল্য কত নির্ণয় করো। আর বলে দেওয়া আছে এইখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এটা গ্রহ, এটা গ্রহ, এবং এই 4টা গ্রহের যে ভরগুলো সে ভরগুলো তোমাদের দেওয়া আছে। তো বলতেছে এখন যদি এইখানে কেন্দ্রে প্রাবল্য বের করতে চাই তাহলে কেন্দ্রে প্রাবল্যের মান এবং দিক কোন দিকে হবে নির্ণয় করো। প্রাবল্যটা কী রাশি? ভেক্টর, যার মানও আছে দিকও আছে। যদি শুধু প্রাবল্যের কথা বলে থাকে তাহলে মান দিক দুটাই বের করতে হবে। আর প্রাবল্যের মান যদি বলে শুধুমাত্র সিঙ্গেল একটা, শুধু মানটাকে। কথা বুঝিও কিন্তু, ছেলেমেয়েরা ভুল করে এক জিনিস। তাহলে তুমি আমাকে বলো এই কেন্দ্রে প্রাবল্য কত হবে নির্ণয় করো। কেমন নির্ণয় করবা? কেন্দ্রটা আমি বললাম ও, তো নর্মাল জিনিস, একক ভর যদি স্থাপন করি তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এ টান খাবে কোন দিকে, এই দিকে, এও টান খাবে এই দিকে, এ টান খাবে এই দিকে, এ টান খাবে এই দিকে। তাহলে এটাকে এ পয়েন্ট বলি, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, প্লিজ। তাহলে বলো এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের ইএ, এটা হচ্ছে আমাদের ইবি, এটা ইসি, এটা হচ্ছে আমাদের ইডি। তাহলে এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ইএ এবং ইসির মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত 180। ঠিক একইভাবে ইডি এবং ইবির মধ্যবর্তী কোণ কত বলতো 180। যার ফলে আমি একটা কাজ করে নিব, এখানে বলে দিব অতএব কেন্দ্রে নিট প্রাবল্য হবে আমাদের ই অফ ও ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলবা, ইএ ভেক্টর প্লাস ইবি ভেক্টর প্লাস ইসি ভেক্টর প্লাস কি বলো তোমাদের ইডি। এটি কি না আরমান? এখন এখানে একটু কথা আছে, খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে তোমাকে কিন্তু ডিল করতে হবে। কীরকম ডিল করবা? প্রথম কথা তুমি একটু খেয়াল করে দেখো এইখানে কি ঘটনাটা ঘটছে। এইখানে টুয়াইস এম, দূরত্ব তো প্রত্যেকটারই সমান, একটু ওই করাইলাম। তাহলে দূরত্ব সমান, প্রত্যেকটারই সমান করে অর্ধকর্ণ, কিন্তু খেয়াল করে দেখো এখানে টুয়াইস এম, এখানে এম, এখানে এম, এখানে আবার কত এম, টুয়াইস এম। তাহলে বলো এইটার ক্ষেত্রে এর ক্ষেত্রে প্রাবল্য কত আসে বলো তো, একটু মাথা ঠান্ডা করে বলো। এখানে আমি এইখানে কোথায় লিখবো বলো তো, এখানে লিখলাম, এখানে লিখলাম। বলো এর ক্ষেত্রে প্রাবল্য কতটুকু আসবে? সূত্র কি? জি এম, হ্যাঁ বলো, জি এম এ নাকি ডিভাইড বাই আর এর উপর স্কোয়ার, তার মানে আর এ তারপর স্কোয়ার। একটু দাঁড়াও জয়, একটু দাঁড়াও। ইএ ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কি আসতেছে আমাদের এখানে বলো, জির মান বসাবা, মান বসানোর দরকার নেই। তাহলে জি থাকলো এম এর জায়গায় কত এম ভাই, টুয়াইস এম, এই যে 2 × m ডিভাইডেড বাই এ ডিভাইড বাই √2 তারপর স্কোয়ার। তাহলে মানটা কতটুকু আসে একবার বলো, 2 দুগুণে 4 জি এম ডিভাইড বাই এর উপর স্কোয়ার। এইটা কার ক্ষেত্রে মান? ই এর ক্ষেত্রেও, আবার কার ক্ষেত্রে? ইডির ক্ষেত্রেও। তাহলে এই মানটাই হচ্ছে আমাদের কি বলতো ই অফ ডি। ব্যাস, তুমি একইভাবে বের করে নাও। কার ক্ষেত্রে বের করবা? এবার ইবির ক্ষেত্রে।
ইবির ক্ষেত্রে মান যা হবে ইসির ক্ষেত্রেও কি আসবে আমাদের তাই আসবে। এবং এটা কতটুকু হচ্ছে জাস্ট এখানে তুমি বুঝতে পারতেছো, এখানে এম অফ এর জায়গায় কতটুকু আসতেছে, শুধুমাত্র এখানে আগে ছিল টোয়াইস এম, এবার কত আসবে আমাদের এম, যার ফলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা কতটুকু আসতেছে বলতো 2gm ডিভাইড বাই কী বলতো আমাদের এর উপর স্কোয়ার। এই যে আমি পেয়ে গেছি দুটো মান। এখন তুমি আমাকে বলো নিট কতটুকু হবে আমাদের। আচ্ছা একটু মুখোমুখি হিসেবে করার জন্য দেখে বোঝা যাচ্ছে না, এইটার ক্ষেত্রে ই এর মানটা বেশি, এটা ইসির মানটা তুলনায়, যার ফলে এই দুটো লব্ধি যাবে কোন বরাবর ভাই এবার এই বরাবর। তাহলে এইটাকে আমি দিব, এটা হচ্ছে আমাদের ই1। তারপর তুমি খেয়াল করে দেখো ইবি আর ইডির মাঝে কোনটা বেশি, ইডি বেশি, যার ফলে নিট লব্ধি যাবে আমাদের কোন বরাবর এই বরাবর। এইটাকে আমি বললাম যে আমাদের এটা হচ্ছে আমাদের ই2, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এই যে আলফা ইজ ইকুয়াল টু 90। কথা বুঝলা? তাই তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে ই1 আর ই2 লব্ধি যাবে কোন বরাবর, ফাইনালি এই বরাবর। এইটাই হচ্ছে আমাদের কি বলতো ইনেট, এইটাই হচ্ছে আমাদের ইনেট, যেটা কিনা আমরা বলতেছি ই অফ ও। তো তুমি এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের ই অফ ওর মানটা বের করবা ইমরান। তাহলে ই অফ ও বের করার জন্য আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের পরের লাইনে আমাদের আশা লাগতেছে, তাহলে এইখান থেকে একটু আসি। ই অফ ও বের করার জন্য আমাদের লাগতেছে কি, প্রথমে বের করা লাগতেছে কি ই1। তাহলে আমি এভাবে লিখে নিব, তারপরে লাইন লিখবো, তোমরা এভাবে লিখবা যে ই অফ ও ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই1 ভেক্টর প্লাস কি ভেক্টর ই2 ভেক্টর। আবেগে কাজ করা যাবে না কিন্তু, আবার ওখানে বসাই দিলে অ্যান্সার আসবে না কিন্তু। কথা বুঝতে পারছো আরমান? তাহলে এবার তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, এবার সুন্দরভাবে বলো, এই ক্যালকুলেশনগুলো এখানে করাটা ভুল করে ফেললাম মনে হয়। বলো এবার ই1 এর মান বের করতে হবে। তাহলে এবার বলো তুমি মাথা ঠান্ডা করে বলো, এখানে লিখি ই1 ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে ই1টা, ই1টা কার কার ধরছি আমি ইএ আর হচ্ছে কার ইসি। তাহলে ই1 সমান হবে আমাদের ইএ ভেক্টর মাইনাস ইসি ভেক্টর। তাহলে এখান থেকে আমি যদি বলি ই1 ইজ ইকুয়াল টু হবে আমাদের, সরি এটা প্লাস, মান বের করলে তারপর মাইনাস। তাহলে ই এর মান কতটুকু আমাদের একবারে বলি, বলো এখানে ইএ মাইনাস ইসি। তাহলে এখান থেকে ই1 ইজ ইকুয়াল টু আসে ইএ কতটুকু ভাই বলো 4gm ডিভাইড বাই কি স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস ইসি কত এই যে 2gm ডিভাইড বাই এ স্কোয়ার। ভাই 4 থেকে 2 গেলে থাকে আমাদের 2 বাকি, কথা কেন। তাহলে 2gm ডিভাইড বাই এ স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ই1টা। সিমিলারলি তোমাকে বের করতে হবে কোনটা বলো তো এবার ই2। তাহলে অতএব আমাদের ই2 ভেক্টরটা আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখো ই2 এই বরাবর আসতেছে, তার মানে ইডির মানটা বড়। তাহলে ইডি ভেক্টর প্লাস ই বি ভেক্টর, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের ই2 ভেক্টরের মান হবে যেটা, সেটা হচ্ছে আমাদের কতটুকু হবে ইডি, তাই না? এটা ইডি মাইনাস হচ্ছে আমাদের ইবি। ইডি কতটুকু ভাই, ইডি মানে ওইটা, তা তুমি মুখে মুখে বুঝতে পারতেছো 4 থেকে যাবে কত 2, তার মানে আবারও আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা আসবে 2gm ডিভাইড বাই এর উপর স্কোয়ার। তাহলে আমি স্পষ্টটা বিষয় বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি ভাই, যে এখানে আমাদের ই1 ভেক্টর আর ই2 ভেক্টর আলটিমেটলি সমান। কথা বুঝলা? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা যদি সমান হয় তাহলে লব্ধি যাবে কোন বরাবর ভাই এই বরাবর, ঠিক মাঝ বরাবর। তাহলে এই পুরোটা 90, তাহলে এটা কত গুণ করো ভাই এখানে 45, এখানে কত 45, শেষ তো ভাই। এখন জাস্ট তোমাকে বের করতে হবে কার মানটা, ই নেটের মানটা, অর্থাৎ ই ওর মানটা। তুমি এবার বলে দিবা সুন্দর হবে, আমি একটা জায়গায় মেশা দিই এইখানে করি। তাহলে অতএব ই অফ ও ইজ ইকুয়াল টু হবে, মান বসাইছে, মান বসাবো একবারে আন্ডার রুট অফ, এটার মধ্যবর্তী কোণ কত ভাই 90। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 হলে এদের লব্ধি হয় জাস্ট আন্ডার রুট অফ প্রথম ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কোয়ার। তাহলে এখানে আসতেছে ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার। তাই তুমি আমাকে বলো ই1 আর ই2 মান কেমন ভাই সমান, তার মানে আসে যেটা আমাদের আসতেছে কত, হ্যাঁ বলো √2 ইন্টু Q1 বলতে শুধুমাত্র ই1, শেষ তো। এখান থেকে তুমি বলবা √2 ইন্টু ই1 বলতে আমাদের জানা আছে কতটুকু ই1 মান বের করা আছে না, এই যে তাহলে এটা আসে আমাদের 2gm ডিভাইড বাই এ স্কোয়ার। সুন্দরভাবে বলে দিবা 2√2 gm ডিভাইড বাই এ স্কোয়ার, শেষ। তো এগুলো খুব রেয়ার আর কি, খুব রেয়ার ম্যাথগুলো আসে এখানে মহাকর্ষ বিকর্ষ থেকে, এগুলো ম্যাথ খুব রেয়ার আসে এসএসসি পরীক্ষায়, ঠিক আছে। সর্বোচ্চ কঠিন করলে এই যে মানে এসএসসি পরীক্ষার কথা বলতেছি, বুঝলেন না মানে এখন কথা। তো ওকে তোমরা আগে উঠাই না ওইটা, তারপর আমরা এই যে বর্গক্ষেত্র আর করাবো না, কারণ বর্গক্ষেত্রের তোমার এক্সটেন্ডের ভাষণ দিয়ে দেওয়া হচ্ছে তোমার স্থির তড়িতে, আর মহাকর্ষ বিকর্ষ অত বেশি কমপ্লেক্স করে না, ঠিক আছে। আমরা বর্গক্ষেত্রটা স্কিপ করবো এখন, বর্গক্ষেত্র সংক্রান্ত শেষ। এবার আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে ত্রিভুজে চলে যাব, ত্রিভুজ দেখবো, তারপর আমরা সরলরেখা বরাবর যাবো। এবং লাস্টের এক্সাম্পলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা বারবার আসে। 8টা বোর্ড আছে বা 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের মাঝে অ্যাটলিস্ট 3টা বোর্ডও এই কোশ্চেনটা করবে,
মহাকর্ষ বিকর্ষ থেকে, হ্যাঁ প্রত্যেকটা বছরই অ্যাটলিস্ট। তোমরা আগে উঠে নাও। আমরা এবার একটা কাজ করে ফেলি, আমরা আর একটা এক্সাম্পল দেখবো আর কি। কত নম্বর এক্সাম্পল এটা? এক্সাম্পল নাম্বার 3। তো এবার আমরা একটা কাজ করে ফেলবো সমবাহু ত্রিভুজের। প্লিজ ইমরান, আমাদের এবার বলতেছে অজয় দেখো তো ভাই, এখানে বলতেছে যেটা আমাদের এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট, এইটা হচ্ছে সি পয়েন্ট। দেখা যাচ্ছে কি এবিসি, এইটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ। আচ্ছা প্রত্যেকটা বাহু সমান হলে এরা কেমন বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তো কোশ্চেন করতেছে ঠিক এই সমবাহু ত্রিভুজের একদম ঠিক কেন্দ্র হচ্ছে, সাপোজ মনে করলাম এইটা, এই পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট। আচ্ছা ও পয়েন্ট না দিই, আচ্ছা ও পয়েন্ট দিলাম, এই ও পয়েন্ট। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে আমি ডি পয়েন্ট। তো বলতেছে ও পয়েন্ট এবং ডি পয়েন্টে প্রাবল্য কত হবে নির্ণয় করো। তো একটু দেখি, আমাকে বের করতে হবে ই অফ ও হট আর ই অফ ডি ইজ ইকুয়াল টু হট, এই দুটো আমাকে বের করতে হবে। আমরা আগে প্রাবল্য মান বের করি, তারপর দিকটা বের করবো। দিকে আমাদের ব্যাপার না, কারণটা কি? ওই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ওটা তো পারবোই আমরা। এখন তুমি আমাকে বলো যে আমাদের এখানে কেন্দ্রে প্রাবল্য কতটুকু হবে। তো তোমাদের একটা কথা বলি, আমরা যখন খেয়াল করছিলাম বর্গক্ষেত্রে 4টা বাহুতে সমান ভর, তখন কেন্দ্রে প্রাবল্য কত ছিল ভাই? 0। এটাকে একটা মাথায় রাখবা, ওইটাকে বলা হয় ইউনিফর্ম, তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড ম্যাস, মানে সুষমভাবে ভরটা তোমার বন্টিত করা আছে ওখানে। আরে এম 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 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ম্যাস, সুষমভাবে ভরটা বন্টিত করা আছে এম 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 4 বাহুতে। তখন মাথায় রাখবা কেন্দ্রের প্রাবল্য কত? 0। একইভাবে ওটা চতুর্ভুজ গেছে, ত্রিভুজের 3 বাহুতে যদি সমান ভর ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকে, তার মানে এটাও যদি আমাদের এম হয়, এখানে যদি একটা ভর থাকে এটাও এম, এখানে যদি একটা ভর থাকে এটাও যদি আমাদের এম হয়, তাহলে মাথায় রাখবা কেন্দ্রের প্রাবল্যটা কত হবে? 0। বুঝলাম না মনে হয়। আবার পঞ্চভুজের কটা পয়েন্ট থাকবে? 5টা। এম 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 করে যদি থাকে, কেন্দ্রে আমাদের প্রাবল্য বের করতে বলতেছে, সেক্ষেত্রে আমাদের 0। তো বিষয়টা মাথায় রাখবা। আবার একইভাবে রিংয়ের ক্ষেত্রে রিং বলো কেম, এই যে রিং, একদম ভরটা যেখানে তুমি যাও না কেন, ভরটা যে কোনো একক তোমার ক্ষেত্রফলে ভরটা আমাদের প্রত্যেকটা জায়গায় সমান, তাহলে ভরটা সুষমভাবে বণ্টিত, তাহলে কেন্দ্রে প্রাবল্য কত হবে? 0। কথা বুঝতে পারছো? তো এই বিষয়গুলো মাথায় রাখবা। তো এখান থেকে আসলে দেখেই বোঝা যায় এটা আমাদের 0 হবে। তো আসলে আমরা এটা বিশ্বাস করতে চাই না, আমরা দেখি আসলে কীভাবে 0 হয়। ওটা আমাদের বর্গের ক্ষেত্রে বলছেন, এই ক্ষেত্রে কি আমরা 0 হয় না হয় সেটা একটু খেয়াল করে দেখি। এবার একটু বলো আমাকে, মাথা ঠান্ডা করে বলো, এই ক্ষেত্রে তোমরা কীভাবে প্রাবল্য বের করবো? ও পয়েন্টে আগে, তারপর হচ্ছে আমাদের ডি পয়েন্টে। ও পয়েন্টে কেমন বের করবো প্রাবল্য? একক ভর যদি স্থাপন করি, একক ভর স্থাপন করলে তোমরা বুঝতে পারতেছো, এখানে একক ভর স্থাপন করলে আমি স্পষ্টই বুঝতে পারতেছি, এটাকে টান দিবে একবার এ, এটা হচ্ছে ই এ, একে টান দিবে একটা এ, এটা হচ্ছে ই সি, আর একে টান দিবে এ, এটা হচ্ছে আমাদের ই অফ বি। কথা বলেন না। তো এখন এইখানে প্রাবল্য নিট প্রাবল্যটা 0 কীভাবে হয় সেটা একটু আমরা খেয়াল করি। কীভাবে খেয়াল করা যাবে? কয়েকভাবে বের করা যাবে। আর কথা বলি না, এখন বলো, মাথা ঠান্ডা করে বলো, এইখানে আল্লাহরে মাফ করুক, এর আর কথাই বলে না। বলো এবার মাথা ঠান্ডা করে বলো, ভাই এই কোণটা কতটুকু ছিল? টোটাল কোণটা 60, অর্ধেকটা কত? 30। এখানেও পুরোটা 60, অর্ধেকটা 30, তাহলে এই কোণটা কত? 30 30 60। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হলে 120, সরি 180। তাহলে এইখানে হলে বেটে কত? 120। এটা 120 হলে এটাও কত? এটাও কত? 120। বুঝুন মনে এখনো কথা। তাই তুমি এবার আমাকে বলো, এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, দেখতে ছোটো মনে হচ্ছে, কারণটা হচ্ছে অঙ্কনের জন্য। কথা বুঝতে পারছো? যদি তাই হয়, খেয়াল করতে দেখো, ভর সমান, দূরত্ব সেম, এদের মধ্যবর্তী কোণ কত ভাই? ইএ ইবি ইসির মধ্যবর্তী কোণ কত? 120। 120 হলে এদের নিট যেটা আসবে সেটা আসবে আমাদের 0। কথা বুঝলে না মনে হয়? এটাকে আরেকভাবে ফিল করা যায়, আমি তোমাদের সংক্ষেপে বলি। এটা স্থিতিবিদ্যার একটা ফ্যান্টাস্টিক ম্যাথ। যদি 3টে ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 করে হয় এবং তাদের প্রত্যেকটা মান যদি সমান হয়, তাহলে নিট যেটা হবে, লব্ধি যেটা হবে, সেটা হবে আমাদের 0। আচ্ছা তোমরা নিজেরা বের করতে পারবা? একটু বলো তো, একটু জীবন দেখাল দেখো। প্রথমটা কী ছিল ভাই? ই অফ এ, তারপর এটা এদিকে না, এটা কি ভাই? ই অফ সি, এখান থেকে এইটা ই অফ বি। এই কোণটা 120, এই কোণটাও 120, এই কোণটাও আমাদের 120। প্রত্যেকটা তো আমাদের আর সমান এম সমান, তার মানে ইএ ইবি ইসি সমান। এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি ইএ ইবি আর ইসির মানটা সমান। সমান বলতে যে কোনো একটা মান। এখন তুমি আমাকে বলো, এটার নিট লব্ধিটা সেটা 0 কেমন হয়?
ভাই এটা বের করলে আনসার আমাদের শূন্য আসবে, তো তোমরা আসলে বের করতে পারো, তোমরা দেখো একটু খেয়াল করে দেখো কীভাবে শূন্য আসে, তোমরা আমাকে বলো কীভাবে শূন্য হয়, বলতে পারবো না? বলো। ওই লম্বাংশ সূত্র আছে না, প্লিজ লম্বাংশ সূত্র শিখেছি তোমাদের ভেক্টরে, ওটা দিয়ে বের করা যায়। সি 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 এই এক সমস্যা। আচ্ছা দেখো তোমাদের আলাদা, প্লিজ আলাদাভাবে বের করতেছি, দেখো সিস্টেমটা দেখো। আচ্ছা ভাই একটু খেয়াল করে দেখো তো, এটা কি অক্ষ, এটা কি অক্ষ, এটা কি অক্ষ, তারপর এই যে এইটা কি অক্ষ। তাহলে এবার তুমি আমাকে বলো 120কে সমান 2 খণ্ডে খণ্ডিত করছে কোনটা? ওয়াই অক্ষটা। তাহলে এই কোনটা কত? এটা 60 যদি হয়, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? কথা বলেন আর এইটা কত কোণ? এত এই কোণটা কত? 60। এখন তুমি আমাকে বলো ইসি এই রেখার সঙ্গে কত কোণ উৎপন্ন করছে? তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে বলো, ইসির একটা উপাংশ থাকবে এই দিক বরাবর, যার মান কত হবে? ইসি কস 60। আর এই দিক বরাবর একটা মান পাওয়া যাবে যার মানটা হবে কতটুকু? ইসি সাইন 60। দুটো ইসিকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার একইভাবে ইবিকে করলে এই কোণটা কত ভাই? এটা 120, আর সরি কত 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 এটা কত, এটা কত কোণ? এটা কত? 60। তাহলে 60 যদি হয়, তাহলে এই দিক বরাবর হবে আমাদের, এই দিক বরাবর হবে ইবি কস 60, আর এই দিক বরাবর ইবি সাইন 60। তুমি তো বলছো ইবি আর ইসি আর ইয়ে প্রত্যেকটা সমান, তাই যদি হয় তাহলে এই মানটা সমান এবং পরস্পর বিপরীত, ক্যান্সেল আউট। তাহলে এখানে পুরো সিস্টেমে থাকে কটা বল? কটা প্যারাবোলা থাকে? উপর দিকে একটা আর নিচের দিকে কটা? দুটো অংশ মিলে একটা। তুমি একটু খেয়াল করে দেখো তো, ইসি দেখো তো এখানে খেয়াল করে দেখো, এই দুটো একই দিকে কিনা? তাহলে এদের দুটোর যোগফল কতটুকু আসতেছে? এই দুটোর লব্ধি কত আসতেছে ভাই বলো? ইসি ইন্টু কস 60 মান কত আমাদের? হাফ। কথা বলেন, এই যে হাফ প্লাস ইবি জায়গায় লিখলাম, এখানে কত? কস 60, এটাও কত? হাফ। তাহলে তুমি এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, ভাই ইসি আর ইবির মান কত সমান বলছো তুমি? তো তাই যদি হয় তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা আসতেছে আমাদের 2 ইন্টু বলো ইসি ডিভাইড বাই 2। 2 ক্যান্সেল আউট করলে এখানে কত থাকে আমাদের? ইসির মান যা, ইবির মানও তাই, ই অফ এর মানও তাই। তাহলে নিজ দিক বরাবর কাজ করতেছে কতটুকু ভাই? মনে করলাম কার সমান? ই এর সমান, ই এর মানের সমান। নিচের দিকেও ইয়ে, উপর দিকেও কি এ, এরা পরস্পর কি ক্যান্সেল আউট। নিট প্যারাবোলা কত থাকে ভাই? এই যে শূন্য। এবার বলো একটু রেসপন্স করো। এবার আমাদের ডি পয়েন্টে প্যারাবোলা কতটুকু হবে এটা বের করতে হবে। আচ্ছা ডি পয়েন্টে প্যারাবোলা কতটুকু হবে বলো কেন একটু? ডি পয়েন্টে প্যারাবোলা কতটুকু হবে? ডি পয়েন্টে প্যারাবোলা কত হবে? এবার তো ছিল না, তাহলে এবার আসি ডি পয়েন্টে প্যারাবোলা দেখি তো কত। আর তোমাদের একটু বলে রাখা ভালো, ডি পয়েন্টটা হচ্ছে আমাদের জাস্ট বিসির মিডল পয়েন্ট। তাহলে তুমি দাঁড়াও। এবার বলো ডি পয়েন্টে প্যারাবোলা কত হবে? আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে একক ভরের একটা বস্তুকে স্থাপন করি, ইমরান এই একক ভরের বস্তুকে টানবে কে? এম ভরটা টানলো, এটাকে আমি বললাম ইসি। আবার একক ভরে বস্তুকে টানবে এইটা হচ্ছে আমাদের কি? ইবি। তুমি একটু খেয়াল করে দেখো এখানে আমাদের ইবির মান কতটুকু আর ইসির মান কতটুকু? আচ্ছা ইবি মানে কি ছিল আমাদের? জি এম ডিভাইড বাই, সূত্র কি ছিল? আর স্কয়ার। তাহলে জি এম দেখো ইবি বের করতেছি, এম বলতে এমই, ভরটা এমই, তাহলে ভর বলতে আমাদের ছোট এম ডিভাইড বাই আর স্কয়ার। আর বলতে এখান থেকে এইটা মানে কতটুকু? সেটা এইটা কতটুকু আমাদের? এ বাই 2। এটা আমাদের কতটুকু? এ বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের এ বাই 2, তারপর আমাদের স্কয়ার। আসুক না, যা আসবে তাহলে এখান থেকে আসে আমাদের জিএম ডিভাইড বাই হচ্ছে আমাদের এ স্কয়ার ইন্টু 4। তাহলে এইটা হচ্ছে ইবি। একইভাবে এই মানটা কার বলতো? ইসির। এই মানটাই হচ্ছে আমাদের কার বলতো? ইসির। তাই যদি হয় ভাই তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই ইবি এবং ইসি পরস্পরকে নালিফাই করে, কারণ একটা অপরটার বিপরীত। শুধুমাত্র থাকবে কার প্যারাবোলা বলতো? তাহলে এর প্যারাবোলা যা হবে তাই হচ্ছে নিট প্যারাবোলা। সাজ্জাদ তাহলে আমাদের এর প্যারাবোলা এবার যে ঘটনা ঘটছে, এই একক ভরের বস্তুটাকে এ টানবে কোন দিকে ভাই? এটা বাঁকা হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক, তোমরা একটু বুঝে নিও, সোজা এটা আছে এই দিক বরাবর। এইটা হবে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের ই অফ এ, আর এইটা হচ্ছে আমাদের ই অফ নেট। কথা বলেন আর, অথবা এইটাই হচ্ছে আমাদের ই অফ কি বলতো আমাদের ডি পয়েন্টের ধরুন নিট প্যারাবোলা। তাহলে বলো এবার তুমি আমাকে বলো, অতএব ইডি ইজ ইকুয়াল টু হবে আমাদের কতটুকু হবে বলো তো একটু মাথা ঠান্ডা করে? জি এম, এম বলতে কতটুকু? ভর তো আমাদের এমই আছে, আর আর স্কয়ার বলতে এই দূরত্বটা। তাই সমবাহু ত্রিভুজ এটা কি মধ্যমা? বলো একবারে, জানো তুমি সূত্র জানা আছে তো? সমবাহু ত্রিভুজের মধ্যমা বের করতে পারবে তো?
হ্যাঁ তাও হবে কোনো সমস্যা নেই। এটা আমাদের কতটুকু, এটা আমাদের কতটুকু a/2, তাহলে এটা কতটুকু আমাদের a, তাহলে এইটা হবে আমাদের আন্ডার রুট অফ এর উপর স্কোয়ার মাইনাস a²/4, এটা না? তাহলে এখান থেকে লসাগু হচ্ছে আমাদের 4, থাকে আমাদের 3a² মানে 3 বলো আন্ডার রুট অফ 3a ডিভাইড বাই কত বলো তো 2। বুঝলে এখন মনে হয় কি হিসেব করে লাগলে তার তুমি তে বুঝলে ব্যাপারটা? আরে ভাই লসাগু কত এখানে আমাদের, লসাগু কত আমাদের 4a² মাইনাস a² মানে কত 3, কথা বলেন না, আন্ডার রুট অফ 3a², নিচে কত আমাদের আন্ডার রুট অফ 4, তার মানে কত এখানে রুট 3a ডিভাইড বাই হচ্ছে 4, সরি 2। তাহলে বলো মাথা ঠান্ডা করে বলো, এই দূরত্বটা আমি পেয়ে গেছি, কতটুকু পাচ্ছি রুট 3a ডিভাইড বাই হচ্ছে আমাদের 2, তার উপর কী হবে ভাই স্কোয়ার, আর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা ইডি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কতটুকু আসতেছে ভাই বলো তো, একটু বলো, একটু ভালো করে বলো। 4/3, এই 4/3 ইন্টু gm ডিভাইড বাই a², এই যে আমি নিট প্যারাবোলা পেয়েছি। কত সুন্দর জিনিস, একবার তুমি যদি আসলে এই বিষয়গুলো বুঝতে পারো তাহলে তোমার কাছে মনে হবে না তুমি পড়াশোনা করতেছো, মানে পড়াশোনাটা এত বেশি ভালো লাগবে যে আপনার তোমার মনে হবে না তুমি পড়াশোনা করতেছো। মজার জিনিস এটা, যত করবা এই বয়সে তত বেশি ভালো লাগবে। কিন্তু তোমাদের সমস্যা একটাই, তোমরা পড়ালেখাকে ভালো না বেসে তোমরা ভালোবেসো অন্য জিনিসকে। এটা যুগ যুগ থেকে হয়ে আসতেছে, এটা হবে, বাট ওই জিনিসটাকে তোমাকে যে কোনোভাবে সামাহ তোমাকে স্টপ করতে হবে, ডাইভার্ট করতে হবে অন্য কোথাও। আর এটা হয় অনেক কিছু দিয়ে, ঠিক আছে, সেই জিনিসগুলো অর্জন করো, একটু ডাইভার্ট হও, একটু পড়াশোনা করো। এই যদিও বা পড়াশোনা সব কিছু নয়, আমি আগে বলতেছি এখনও বলতেছি, পড়াশোনা যদিও বা জীবনে সব কিছু নয়, বাট এই সময়টা করার দরকার, করবা। ভালো মানুষ হওয়ার জন্য অ্যাটলিস্ট করা লাগে, ঠিক আছে, ভালো কিছু শেখার জন্য অ্যাটলিস্ট করা লাগে। ওকে, তোমরা উঠাই নাও, তারপর আমি লাস্ট একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল দিয়ে আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল করবো আর কি, খুব ফ্যান্টাস্টিক এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটাই হচ্ছে তোমার 7 স্টার, যেটা পরীক্ষায় বারবার আসে। এইটাই হচ্ছে সেই ম্যাথটা, এইটা হচ্ছে সেই ম্যাথটা, প্লিজ এই ম্যাথটা হচ্ছে সেই ম্যাথটা যেটা 8টা বোর্ডের মাঝে অ্যাটলিস্ট 2টা বোর্ডে মহাকর্ষ অভিকর্ষ থেকে আসবেই, ঠিক আছে। তো আমরা একটু আসি আসলে এক্সাম্পলটা আমাদের কী বলে সেটা একটু দেখি। আমি তোমাদের এখানে বললাম যে আমাদের এখানে একটা বস্তু আছে যার মানটা হচ্ছে এম, একটা গ্রহ মনে করলাম, আর এর থেকে ঠিক 9 মিটার দূরে আর একটা আমাদের গ্রহ আছে যার ভরটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, যার ভরটা হচ্ছে আমাদের কতটুকু, যার ভরটা হচ্ছে আমাদের 4m। খেয়াল করে দেখো, সেন্টার টু সেন্টার যেহেতু, এই জন্য সেন্টার টু সেন্টার নিলাম, সেন্টার টু সেন্টার নিলাম, হ্যাঁ সেন্টার টু সেন্টার, এটা এম, এটা কত বলো তো 4m। আচ্ছা এখন আমাকে কোশ্চেন করতেছে, তোমরা একটু খেয়াল করে দেখো, বলতেছে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট মনে করলাম তুর্য। তাহলে এবার বলতেছে যেটা কোশ্চেন নাম্বার 1 বলতেছে যে কি বলতেছে যে কোথায়, খেয়াল করে দেখো, কোথায় প্রাবলের মান সমান হবে, কোথায় প্রাবলের মান সমান হবে, তো তার আগে একটা কথা বলা আছে, সংযোগ রেখার কোন বিন্দুতে, আচ্ছা সংযোগ রেখার তারপর স্পেস হাইপেন, যেটা কোথায় সংযোগ রেখার কোথায় প্রাবল্যের মান সমান হবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর বলতেছে যে কোথায় প্রাবল্য সমান হবে, প্লিজ জয়, সমান হবে। 3 নম্বর কোশ্চেন বলতেছে পরীক্ষায় তোমাদের সবচেয়ে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এইটা, হয় এইটা আসবে নতুবা এইটা আসবে। ছেলেমেয়েরা এই কথাগুলো বুঝতে পারে না, এবং আমরা স্থিতিতে করছিলাম একটু সামান্য সমস্যা হয়েছিল তোমাদের, ওই বুঝতে ব্যাপারগুলো 4টা কোশ্চেন দিলে এইটা বুঝতে সমস্যা হতো না, আজকে একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরে বলতেছে কোথায় লব্ধি প্রাবল্যের মান সমান, প্লিজ একটু দাঁড়াও। 4 নম্বর বলতেছে কোথায় লব্ধি প্রাবল্য সমান, সবগুলো কোশ্চেন দেখে মনে হচ্ছে আরে ভাই কেন সবগুলো একই জিনিস লিখতেছে রে, একই জিনিস নয় ভাই, একই জিনিস নয়। তোমরা একটা কাজ করে ফেলো, এই সংযোগ রেখার কথাটা আপাতত একটু হাইড করে রাখো, তাহলে সুবিধা হবে, তোমরা অনেকগুলো অ্যান্সার পাবা। আর সংযোগ রেখা দিলে আবার অ্যান্সার কমে যাবে, তোমরা আগে সংযোগ রেখা বাদ দিয়ে কাজ করো, তারপর বাদ বাকিটা।
আমি শেখাই দেবো পরে পরে এসে তোমাদের জাস্ট যে সংগ্রহ না থাকলে কী হবে। 4টা দেখে মনে হচ্ছে না একই রকম জিনিস ভাই দিছে, ভাই মনে হয় মাথা গরম হয়ে নষ্ট হয়ে গেছে। না ভাই, মাথা নষ্ট হয়নি। দেখো সিস্টেমটা খেয়াল করে দেখো, কোথায় প্রাবল্যের মান সমান হবে, শুধু প্রাবল্যের কথা বলছে। তার মানে প্রাবল্যের মান বলতে বোঝাচ্ছে জাস্ট প্রাবল্যের মানটা। দুটোর ক্ষেত্রে প্রাবল্যের মান কেমন, একটা নির্দিষ্ট বিন্দু পাবো যেখানে দুটোর ক্ষেত্রে প্রাবল্যের মান সমান হয়েছে। তারপরটা বলতেছে কোথায় লব্ধি প্রাবল্য সমান হবে। লব্ধি প্রাবল্য বলতে বোঝাচ্ছে মানও যেদিকে দিকেও সেই দিকে হওয়া লাগবে, তাহলে পরে লব্ধি প্রাবল্য পাওয়া যাবে। সরি, শুধু প্রাবল্য। প্রাবল্য বলতে বোঝাচ্ছে মানও আবার দিকও, তার মানে যে বিন্দুতে মান এবং দিক উভয়ই একই দিকে থাকবে সেইখানে হচ্ছে আমাদের প্রাবল্য। তারপরটা বলতেছে কোথায় লব্ধি প্রাবল্যের মান। এবার লব্ধি প্রাবল্য বলতেছে, তাহলে দুইটা বস্তু মিলে কটা প্রাবল্য পাবো? দুটো বস্তু মিলে দুটো প্রাবল্য পাবো, দুটো প্রাবল্যের লব্ধি পাবো আমি একটা। সেইটাই বলতেছে আমাদের কোথায় লব্ধি প্রাবল্যের মান সমান হবে একবার আর প্রাবল্য সমান হবে একবার। আমরা আগে আসি স্টেপ বাই স্টেপ। মানে এতটুকু তো বুঝতে পারছো যে তোমাদের এখানে 4টা ডিফারেন্ট কোশ্চেন। আসো আমরা প্রথমটা সমাধান করে ফেলি। ইমরান একটু আমাকে মাথা ঠান্ডা করে বলো, কি বলতেছে ভাই এখানে? কোথায় সংযোগ রেখা কিন্তু বাদ দিছি, কারণ সংযোগ রেখা দিলে পরে এ আর বি এর মাঝে দেখাইতে হইতো। এখন বলো কোথায় প্রাবল্যের মান সমান হবে, এটা আমি বের করবো। আচ্ছা, এটা কাজ করা যায় না তুর্য? আমি ধরে নিলাম প্রাবল্য আসলে কোথায় সমান হবে, আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আর মানে একটু বলো তো ভাই, প্রাবল্য আমি যেখানে বের করবো সেখানে কতটুকু ভরের বস্তুকে স্থাপন করতে হবে? একক ভরের। তাহলে তুমি একটু বলো, আমি এখানে একক ভরের বস্তুটা কার কাছাকাছি স্থাপন করবো? বি বস্তুর কাছাকাছি নাকি এ বস্তুর কাছাকাছি? বি বস্তুর কাছাকাছি স্থাপন করলে ভরও বেশি। আরে ভাইরে, তোমরা এত্রি বড় বোকা। তাহলে ই সমান হচ্ছে আরও কিছু বলতাম ডিভাইড বাই আর স্কোয়ার, বাট বললাম না। শোনো, এখানে দেখো, খেয়াল করে দেখো, এম এর মান এখানে বেশি, আর এর মানও যদি আবার কম করে দাও, ইর মান আলটিমেটলি বেশি হয়ে যাবে। তোমাকে সমান করতে হবে প্লিজ অজয়, তোমাকে সমান করতে হবে। তাহলে অবশ্যই তুমি কী করবা, এর কাছাকাছি বসাবো। তো আমি একটা কাজ করলাম, মনে করলাম এ বডি থেকে, প্লিজ অজয়, আমি মনে করলাম এ বডি থেকে এক্স পরিমাণ দূরত্বে, কতটুকু পরিমাণ দূরত্ব? এক্স দূরত্বে। এক্স দূরত্বে কী হয়েছে আমাদের? এক্স দূরত্বের ভিতরে বলছি, এক্স দূরত্ব ভিতরে কী হয়েছে আমাদের? লব্ধি প্রাবল্য। লব্ধি প্রাবল্য সমান না, লব্ধি প্রাবল্যের মান সমান হয়েছে। কথা বলেন না। তাহলে আমি লিখবো এখানে, ধরি, শুধুভাবে লিখবা, ধরি এ থেকে এক্স দূরত্বে লব্ধি প্রাবল্যের মান কি বলো তো আমাদের? সমান। যদি তাই হয় তাহলে তুমি আমাকে বলো, তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের ওঠানো আছে তো নাকি? কোশ্চেন তো ওঠানো আছে, কথা বলেন না। তাহলে কোশ্চেনগুলো আমি মিশাই দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, বলো, মাথা ঠান্ডা করে বলো। এবার যদি তাই হয় তাহলে তোমরা এখানে কী বলবা ইমরান? যদি এটাই হয় তাহলে তুমি কি বলতে পারবা? এই পয়েন্টে আমি যদি কথা বলো কেন, এই পয়েন্টে আমি একটা একক ভর স্থাপন করলাম, আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই দিক বরাবর একটা টান খাবে যেটা হচ্ছে আমাদের ই অফ বি, আর এই দিক বরাবর একটা টান খাবে যেটা হচ্ছে আমাদের কি অফ এ, বলো তো ই অফ এ। তাহলে অতএব আমি বলতেই পারবো ই অফ এ এর মান এবং ই অফ বি এর মানটা কেমন হবে? আলটিমেটলি সমান। তুমি যেটা কাজটা করছো সেই কাজটা আমি করছি, মান নিচ্ছি সমান ভাই। কোন পয়েন্টে? এই পয়েন্টে। আচ্ছা, তাই যদি হয় তাহলে তুমি এবার আমাকে বলো, আরে কথা বলে না, এম এর ভর দেখো, এই বডির ভর কম, দূরত্ব কম, যার ফলে ইর মান বেশি। বুঝতে পারছো? আর এখানে দূরত্ব বেশি, ভরও বেশি। দূরত্ব বেশি হয়েছে, ভরও বেশি হয়েছে, আলটিমেটলি ইর মান বাড়ে নাই, ওর সমানে আছে। ক্লিয়ার? শুধু প্রাবল্য। দেখো এখানে তুমি লব্ধি লেখা আছে এখানে, কই লব্ধি লিখছি? ওহো, সরি। ধরি এ থেকে এক্স দূরত্বে প্রাবল্যের কি বলতো আমাদের? মান সমান। এর প্রাবল্য যা, ওর প্রাবল্য তাই আমাদের। তাহলে এবার তুমি আমাকে বলো, এখান থেকে মাথা ঠান্ডা করে বলো, ই অফ এ এর সূত্র কী ছিল? জি এম ডিভাইড বাই কত? এর ক্ষেত্রে এ মানে এইটা, তাহলে জি এম এর জায়গায় এমই থাকতেছে, আর এর জায়গায় কতটুকু আমাদের? এখানে এক্স, তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কত হবে ইবির ক্ষেত্রে? জি এম। এম বলতে কত? এম 4m ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর বলতে হ্যাঁ, এই তো ধরে ফেলছো 9 মাইনাস এক্স, তার উপর কি বলতো স্কোয়ার, কারণ এতটুকু এক্স বাদ বাকিটা এটা হচ্ছে আমাদের 9 মাইনাস এক্স। এবার যে ঘটনাটা ঘটছে তোমরা একটু খেয়াল করে দেখো, এম কাটে, তারপর জিও কাটে, এইটাকে এখানে নিয়ে যাই, তার মানে থাকে আমাদের 9 মাইনাস এক্স তার ডিভাইড বাই এক্স, তার উপরে স্কোয়ার, দুটো স্কোয়ার মিলে একত্র করে দিলাম, আর এখানে কী থাকে আমাদের 4। তাহলে এখান থেকে আমাদের যেটা আলটিমেটলি থাকতেছে সেটা থাকতেছে আমাদের 9 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 4। তার মানে এখান থেকে 9 বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। কথা ক্লিয়ার?
তাহলে এখান থেকে আমি একটা কাজ করলাম, এখান থেকে বলো 9/x ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস, বলো প্লাস মাইনাস এখানে 2 + 1, বুঝিও ব্যাপারটা? আরে ব্যাপারটা বোঝেন এখানে এখনো। তাহলে এখান থেকে আমাদের দরকার কিসের মান বলো তো? এখান থেকে আমাদের দরকার হচ্ছে কিসের মান, একটু বলো না, ভালো করে বলো। x এর মান। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু আসবে আমাদের 9 প্লাস মাইনাস 2 + 1, কথা ক্লিয়ার? তাহলে এখন তুমি একটু ডিসিশন নিবা, এখানে যেহেতু মান প্লাস মাইনাস আছে, তাহলে তুর্য আমি প্রথমে প্লাস নিলাম, দেখি তো প্লাস নিয়ে আসলে আমাদের আসলে বলেটা কি, সেই জিনিস কিন্তু একটা ম্যাথ। প্লাস নিয়ে যেটা বলতেছে তুমি একদম তোমার চক্ষু খুলে দিবে, লোকচক্ষু। প্লাস নিয়ে আমাদের আসতেছে কি, প্লাস নিয়ে আসতেছে আমাদের x ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের, বলো 9 তো থাকলোই, এখানে প্লাস নিলে 2 আর কে কত ভাই 3, অ্যান্সার আসে +3 মিটার। খেয়াল করে দেখো, আমি যদি একই জিনিসটা মাইনাস নেই তখন আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু আসে আমাদের কি আসে আমাদের 9 এটা যদি মাইনাস নেই -2 + 1, তার মানে -1, অ্যান্সার আছে -9 মিটার। এখন কথা হচ্ছে ভাই অ্যান্সার তো দুটো আসছে, আমি অ্যান্সার সিলেক্ট করবো কয়টা? না একটা না, অ্যান্সার এক্ষেত্রে দুইটাই। বলি তোমাকে বলি প্লিজ, আচ্ছা আমি কোথায় প্রাবল্যের মান সমান ধরছিলাম? এ থেকে x মিটার কোথায়? ভিতরে। তাহলে এক্সটা প্লাস না ধরছিলাম না মাইনাস? তাহলে প্লাস মান আসছে কত ভাই, সেটা 3। তাহলে বুঝতে হবে এ থেকে 3 মিটার ভিতরে আমাদের প্রাবল্য কেমন হবে, প্রাবল্যের মান কেমন হবে, সমান। আচ্ছা এখন এক্সের মান তো আমি আরেকটা পাইছি, এক্সের মান আরেকটা হচ্ছে আমাদের -9। তাহলে -9 মানে আমি বুঝতে পারতেছি এ থেকে কয় মিটার দূরত্বে, 9 মিটার দূরত্বে। যে 9 মিটার দূরত্বে আরেকটা পয়েন্টে যদি আমি একক ভর স্থাপন করি, তাহলে এক্ষেত্রেও এই পয়েন্ট আমাদের প্রাবল্য কেমন হবে, প্রাবল্য সমান হবে। কিন্তু কোশ্চেনটা যদি এভাবে বলতো সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান, না না দুইটা অ্যান্সার না, সংযোগ রেখা এইটার এইটা সংযোগ রেখা, তাহলে এইখানে কোথায় প্রাবল্য সমান হয়েছে, এই যে পার্থক্য বুঝলা? যদি সংযোগ রেখাটা অ্যাবসেন্স থাকে তাহলে অ্যান্সার দুইটা, আর যদি বলে সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই মাঝখানে বলতে ওর ভিতরে, অবশ্যই কথা ভুল বলছো সেটা স্বীকার করো, চাচাইও না। সংযোগ রেখা বললে অবশ্যই তার ভিতরে, আর সংযোগ রেখা না বললে অ্যান্সার কয়টা প্রেম, দুইটা, কাজ শেষ। এখন তুমি একটু আসো, মাথা ঠান্ডা করে একটু খেয়াল করে দেখো এটা কীভাবে হইলো, তুমি এটা ফিল না তো। সংযোগ রেখা বলে নেই এই পয়েন্টে প্রাবল্য সমান হবে আর এই পয়েন্টে প্রাবল্য সমান হবে, মহাকর্ষীয় প্রাবল্য। দেখি তো প্রাবল্য কেমন সমান হয়। তুমি যখন এখানে একক ভরের বস্তু স্থাপন করবা, এই ভরটাকে টানবে কে, বলো না কেন, এও টানবে এও টানবে, আমা তাহলে নিট প্রাবল্য সমান হবে না, না হবে, হবে। এবং তুমি জাস্টিফাই করতে পারো ভাই, জাস্টিফাই কীভাবে করবে জানো? আমি একটা কাজ করি, তোমাকে একটা জাস্টিফাই করে দেখাই। বলো তো এখান থেকে ইবি কত আসে আমাদের, ইবি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের GM, এম এর মান কত ভাই 4m ডিভাইড বাই r², আর বলতে এইখান থেকে এটা কত ভাই, এক্স এর মান কত আমাদের 3, তাহলে বাদ বাকিটা কত 6, তাহলে 6-এর উপর কী বলতো স্কোয়ার মানে কত 36, 4 একে 4 4 9 36, তার মানে থাকে আমাদের GM ডিভাইড বাই 9। একইভাবে তুমি যদি ই অফ এ বের করো তাহলে আসতেছে আমাদের GM ডিভাইড বাই r² মানে এইটা মানে হচ্ছে 3, 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। দেখো তোমার এই মানটা আর এই মানটা আলটিমেটলি সমান, হ্যাঁ আমি বিশ্বাস করতে বাধ্য। এবার লজিক দেখো, এইখানে যদি আমি একক ভর স্থাপন করি সেক্ষেত্রে কি প্রাবল্য সমান হবে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তুমি যদি খেয়াল করে দেখো এখান থেকে এম ভরের বস্তুটাকে 1 কেজি ভর টানবে না, টানবে না, টানলো, এটা হচ্ছে আমাদের ই অফ এ। আবার দূর থেকেও এটা বড় ভরের বস্তু, দূর থেকেও সেই 1 কেজি ভরের বস্তুটাকে কী করবে, টানবে। এটা কি ভাই, ইবি। তুমি দেখো জাস্টিফাই করে ইএ আর ইবি সমান হয় কিনা, বলো। ওই ক্ষেত্রে আমাদের ইএ কতটুকু হবে, ইএ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের GM, আর প্রথমটার ক্ষেত্রে ভরে মানে আমি দূরত্ব কতটুকু 9 মিটার, 9-এর উপর স্কোয়ার মানে কত 81, তাহলে এটা পাইছি। এবার দেখো তো ইবি কত, ইবি ইজ ইকুয়াল টু আসে আমাদের GM এর জায়গায় 4m, তাহলে m ইন্টু 4 r² বলতে এখান থেকে এটা 9 9 18, 18 উপর স্কোয়ার করলে কত, আরে বদমাইশ, সেটা 18 × 18 কত আসে, এটা 324 ভাগ 4 ভাগ 324 কত আসে, কত হ্যাঁ বলো বলো বলো,
হ্যাঁ, তাহলে এখানে কত আসে, এটা কত আসে, জি এম ডিভাইড বাই কত আমাদের 81, পেশাইও না। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের ইবি। তাহলে অতএব ই এর মানটা আর ইবির মানটা সমান পাচ্ছি আমি কয়টা জায়গায় পাচ্ছি, দুইটা। এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে বাহিরে। কিন্তু সংযোগ রেখায় কোশ্চেন কথা উল্লেখ করলে অবশ্যই ভিতরে। এখন তোমরা অনেকে ধোকোচোকো করো, এই যে মান ছোট দূরত্ব কম কেমনে সমান হয়, আবার ওখানে মান বড় দূরত্ব বড় কেমনে সমান হয়, ওই জন্য মানগুলো বসাই দিয়ে ফিট করে দেখাইলাম যে সমান হয় না হয়। পাইছো প্রথমে অ্যান্সারটা? তাহলে জীবন আমরা কিন্তু দুইটা অ্যান্সার পেয়ে গেছি। সত্যের উপর ডিপেন্ড করতেছে, যে সংযোগ রেখা থাকে একটা অ্যান্সার, সংযোগ রেখা কথা উল্লেখ না থাকলে অ্যান্সার হবে কটা, দুইটা। ক্লিয়ার তো? এবার একটু আসো, মাথা ঠান্ডা করে এবার আসো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কী ছিল আমাকে একটু বলো। তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা বলেন আউট করে দিই ভাই। আমি ক্যালকুলেশন আমাকে একটু ডিস্টার্ব করতেছে খুব, কারণ জায়গা তো আমাদের একটু সংকুলন হচ্ছে না, আমি এটাকে বাদ দিলাম। 2 নম্বর কোশ্চেনটা একটু বলো আমাকে, কি বলে, কোথায় কি বললো, কোথায় প্রাবল্য সমান হবে। তাহলে এটাও বাদ দেই, আরে এতগুলো ইয়ে করছি। আচ্ছা শোনো প্লিজ, আর কিছু করতেছি না, এখানে দেখো কোথায় প্রাবল্য সমান হবে। প্লিজ সংযোগ রেখা বলে নেই কিন্তু, সংযোগ রেখা বাদে করতেছি কিন্তু। প্রথমে কোথায় প্রাবল্য সমান হবে দেখি তো, কোথায় প্রাবল্য সমান হয়। তাহলে একটা পাইছিলাম এইখানে, বুঝছো, এখানে একটা পাইছিলাম, এটা ছিল আমাদের কতটুকু না, এটা 3 মিটার, তাই না? আচ্ছা, তাহলে আরটা পাইছিলাম আমি এখানে। বলো কোথায় প্রাবল্য সমান হচ্ছে। প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি, যার মানও থাকবে দিকও থাকবে। বা এই ক্ষেত্রে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই পয়েন্টে প্রাবল্য সমান, কিন্তু একটা প্রাবল্য এইদিকে, একটা প্রাবল্য এইদিকে। এইটা হচ্ছে আমাদের ইবি, এইটা হচ্ছে আমাদের ই হবে। আমার কথা হচ্ছে প্রাবল্য সমান হয়েছে, ঠিক আছে, প্রাবল্যের মান সমান হয়েছে, দিক কি সমান হয়েছে। তাহলে আমি প্রথম সিলেকশনে এটাকে আউট করবো 2 নম্বর কোশ্চেনের জন্য। প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি, যার মানও থাকবে দিকও থাকবে। সমান হতে গেলে অবশ্যই প্রাবল্য সমান হতে চাইলে মানও সমান লাগবে দিকও সমান লাগবে, তার মানে এটা হবে না, ইম্পসিবল কেস। তাই এটাতে আসি। হ্যাঁ, এটা ক্ষেত্রে এইটা প্রথমে ইয়ে টানতেছে, ওমা এটাও তো টানে ইবি, তার মানে হ্যাঁ এইটাই সেই জায়গা যেটা 2 নম্বরের জন্য কারেক্ট অ্যান্সার। বাট যদি সংযোগ রেখা কথা উল্লেখ থাকে তাহলে অ্যান্সার নাই, একটাও নেই। যদি প্রশ্নে উল্লেখ থাকে সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে, ভাই সংযোগ রেখা হচ্ছে এইটা, এইখানে প্রাবল্য সমান হয়ই নেই, প্রাবল্য মান সমান হয়েছে বাট প্রাবল্য সমান হয়নি, তখন একটা অ্যান্সার হবে না। বাট সংযোগ রেখা উল্লেখ না থাকলে অ্যান্সার হচ্ছে এইটা। কথাগুলো বুঝিও। আমরা 1 নম্বর 2 নম্বর করে ফেললাম, আমরা আরেকটাতে যাবো, সেটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ বলো, কথায় শুনছো, আমরা এভাবে বলে দিব, ওই যে তুমি যখন এটা করছো না, করার পর চিত্র অঙ্কন করতে হবে, যদি ওইসবে আসে সেখান থেকে বলবা যে চিত্র থেকে দেখা যাচ্ছে এই যে তোমার সংযোগ রেখার অভ্যন্তরে প্রাবল্যের মান সমান, কিন্তু প্রাবল্য সমান নয়। কিন্তু সংযোগ রেখার বাহিরে এ থেকে 9 মিটার দূরত্বে প্রাবল্যের মানও সমান দিকও সমান। অতএব প্রাবল্য সমান যে বিন্দুতে, সেই বিন্দুতে হচ্ছে আমাদের এ বি সি বিন্দু, এবং সেটা তোমার এই বিন্দু থেকে বা এম ভর থেকে কয় মিটার দূরে, 9 একক দূরে। কাজ শেষ। আমরা আসি 1 নম্বর 2 নম্বর গেল, আমরা এবার 3 নম্বরের দিকে একটু দেখব। 3 নম্বর যেটা বলতেছে তোমরা একটু বলো, 3 নম্বর কি বলতেছে, কোথায় সংযোগ রেখা কিন্তু বলে নেই, সংযোগ রেখা আউট, শুধুমাত্র বলতেছে কি লব্ধি প্রাবল্য সমান। আচ্ছা, লব্ধি প্রাবল্য কি মান, আর মান বলো, লব্ধি প্রাবল্য মান কথা সমান হয়েছে, সংযোগ রেখা বলে নেই, সংযোগ রেখা নাই কিন্তু, দুটো তুমি কনসিডার করতে পারো। লব্ধি প্রাবল্যের মান এখানেও সমান, 3 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য কথা বলতেছি, 3 নম্বরের জন্য বলতেছি, এখানেও সমান লব্ধি প্রাবল্যের মান। হ্যাঁ, লব্ধি প্রাবল্যের মান সমান, হায় এটা তো লব্ধি প্রাবল্যের মান সমান। তাহলে বলো এই দুটোর লব্ধি কত, লব্ধি প্রাবল্যের মান নিয়ে আসা লাগবে, লব্ধির মান, এটার মান যা এটার মানও তাই। তাহলে ই নেট কত, এই পয়েন্টে ই নেট, এই তো এই পয়েন্টে ই নেট কত, না মুরব্বীর মতো কথা বলো, ইয়াং মানুষ তুমি মুরব্বীর মতো কথা বলো। মানে এইখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ই এ এই দিকে, ইবি কোন দিকে, আর মান একই দিকে, কেমনে 0 হয় ভাই। তাহলে এইখানে যেটা প্লিজ, হ্যাঁ এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনেট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই এ প্লাস ই এ, মানে ই তুমি ইয়ে লিখতে পারো, ওই যে কী জানি বলাটা কি বি, তার মানে ই আর ই বি তো সমান, আমি একটু দেখাইছি প্রথমেই। তাহলে এটা হচ্ছে টোয়াইস ই এ, মান বসাই দিলে যাবে তাই। এখন বলো তুমি আমাকে কি কোশ্চেনটা ছিল, লব্ধি প্রাবল্যের মান কোথায় সমান, কোথায় কোনটা অ্যান্সার কোনটা হচ্ছে, লব্ধি প্রাবল্যের মান কোথায় সমান, হ্যাঁ লব্ধি প্রাবল্যের মান কোথায় সমান। ও একটা কথা বলা ছিল এখানে যে লব্ধি প্রাবল্যের মান কোথায় শূন্য, এই কথাটা বলা উচিত ছিল। হ্যাঁ দুঃখিত, আমি এইটা কোশ্চেনটা একটু এডিট করে নিবা, লব্ধি প্রাবল্যের মান কোথায় শূন্য,
সমান না, কোথায় শূন্য? আমি হ্যাঁ, লব্ধি প্রাবল্যের মান কোথায় শূন্য? এই 4টা প্যাকেজ করলে তুমি একদম এই যে প্রাবল্য সংক্রান্ত পিএইচডি করলা, শুধুমাত্র অ্যাঙ্গেল থাকলো। বাট এই অ্যাঙ্গেলটা তোমাদের এখন না, তোমরা যখন বুয়েট টুয়েট করবা, বুয়েট প্রিপারেশন নিবা, তখন গিয়ে ওখানে করে নিতে পারো, তুমি সমস্যা নেই। ছোটো বয়সে শোনো তোমাদের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল শেখাইতাম, বাট ইন্ডিকেশন আবার এই এক সমস্যা, ডিফারেন্সিয়েশন এই এক সমস্যা। এই জন্য কিছু কিছু ম্যাথ ইচ্ছাকৃতভাবে আমাকে বাদ দেওয়া লাগতেছে। কোনটা ভাই? আচ্ছা আচ্ছা, সেটা ঢুকে যাবো ভাই, সমস্যা নেই। শোনো আগে কথা শোনো, এখন তুমি আমাকে বলো, এই কথা বলো, লব্ধি প্রাবল্যের মান কোথায় শূন্য হয়েছে ভাই? সংযোগ রেখার ভিতরে, বাইরে না। কিন্তু পরীক্ষা যদি বলে সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, তখন তোমাকে দেখাইতে হবে এই যে লব্ধি প্রাবল্যের মান শূন্য। এইটা লাস্টেরটা কোথায় লব্ধি প্রাবল্য সমান হবে, কোথায় লব্ধি প্রাবল্য সমান হবে, লাস্টেরটা ঠিক আছে, সমস্যা নেই। তো বলো তোমরা আমাকে, কোথায় লব্ধি প্রাবল্য সমান হচ্ছে? এখানে আমাদের মান সমান, বাট দিক তো সমান নয়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে লাস্টেরটা ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারছো? তো তোমরা এই 4টা বিষয় খুব সেন্সিটিভ জিনিস। ছেলেমেয়েরা পরীক্ষা আসলে করে কি জানো, এটা বোঝে না, মানে মোর কথাটাই বোঝে না কী বলছে আর আমি কী বের করবো। বাট আশা করি তোমাদের আজকে ক্লাসের পর থেকে এই যে কোথায়, আর তোমাদের বলি ইমরান এমা খাতা কলম গোছাচ্ছে, আমি তোমাদের বলছিলাম যে 2টা এক্সাম্পল দেওয়া দরকার উচিত। আবার রিসেসের বইয়ে খুলে একটা ম্যাথ পাবা, তখন ফির আমাকে বলবা ভাই এটা ম্যাথ পাচ্ছি না, আবার ওই যে ডিফারেন্সিয়েশন দিয়ে ম্যাথগুলো করা লাগবে। মানে পাইছো একটা। লাস্টের ক্লাসে শোনো বলি তোমাদের, মাঝখানে আমরা বিভব যখন নির্ণয় করবো তখন পাবো, আমরা ইন্ডিকেশন পাবো, ডিফারেন্সিয়েশন পাবো। ওই লাস্টের ক্লাসে এসে তোমাদের ওভারঅল কিছু জিনিস, কিছু ম্যাথ একদম হায়ার ডাইমেনশনাল যে ম্যাথগুলো আছে, আমি আমার কাঁধে ভাই বোঝা নিতে পারবো না, না শেখার বোঝা আমি নিতে পারবো না। তুমি একদম চূড়ান্ত লেভেলে শিখে যাও, তারপর তোমার যা হবে। মানে আমি আমার দিক থেকে ফেয়ার, তুমি তোমার দিক থেকে ফেয়ার থাকো নাকি আনফেয়ার থাকো সেটা আমি জানি না। এই ছোটো একটা কথা বলি তোমাদের, এই ভিমেল একটা কথা বলি, লাস্ট একটা কথা বলে শেষ করে নেব। এই শোনো তারেক, একটা কথা বলবো, একটা লাস্ট একটা কথা বলবো। এটা কি জানো, শোনো, তোমাদের পড়াচ্ছি, তোমরা এটা ভাবো কিনা আমি জানি না। তোমাদের যখন আমি পড়াই তখন আমি ভাবি যে তোমাদের কাছে আমি জিম্মাদারি, মানে জিম্মাদারিত্ব হিসেবে আমি আছি। কথা বুঝতে পারছো? একটা দায়িত্ব কাঁধে নিয়ে তোমাদের পড়াচ্ছি। এখন তোমরা এগুলো জানো কিনা আমি জানি না, তোমাদের একটা উচিত যে ভাই কষ্ট করে যখন আমাকে দায়িত্ব নিয়ে পড়াচ্ছে, আমার উচিত যে তিনি যা পড়াচ্ছে তাকে 100% ফিডব্যাক দেওয়া। ফিডব্যাক কেমনি দিবা? পড়াশোনাটা আগে করতে হবে প্রপারলি, 100% যা করাইছি তাই প্রপারলি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে তোমার ফিডব্যাক দেওয়াটা। আমি আমার দিক থেকে যেরকম ফেয়ার আছি, 100% ঠিক আছি, তুমি তোমার দিক থেকে 100% ঠিক থাকো। তা না হলে এটারও জবাব দিতে আছে। এখন তুমি বলবো আরে ভাই মাস শেষ হলে তো আপনাকে কিছু না কিছু দেই, কেন জবাব দিতে থাকবে? আপনি আপনার পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন না। পড়ালেখার ব্যাপারে কখনো পারিশ্রমিক দিয়ে কখনো এটা উসুল হয় না, জানো? তুমি যদি আমাকে 20 টাকা দাও, তবু পড়ালেখার কখনো এইটা কখনো উসুল হবে না। 20 টাকা দিলেও পার মান্থ কখনো উসুল হবে না। কথা বুঝলা? এই জন্য যারা শেখায় তাদেরকে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা শেখায় মানুষকে, আর শেখানোর বিষয়টা কিন্তু খুব কঠিন কাজ। কথা বুঝলেন? তো এই জন্য তোমাকে যেহেতু বারবারই কথা বলে আমি বলতেছি যে ভালো কোথাও যাওয়া লাগবে, ভালো কোথাও যাওয়া লাগবে। এই জন্য যা শেখাচ্ছি তা একটু কষ্ট করে পড়াশোনা করো। আর ভালোভাবে পড়াশোনা করে নিলে ভাই তুমি ভালো কোথাও যাবা, যেটা এতটুকু বিষয় মাথায় রাখো। তোমরা ফিজিক্স আর ম্যাথমেটিক্সে ভালোভাবে পড়াশোনা করো, ভার্সিটি চান্স নিশ্চিত 100%। ঠিক আছে? আর যারা শোনো বলি তোমাদের, যারা ভালোভাবে একাডেমিকে প্রথম থেকেই সব কিছু টার্গেট নিয়ে পড়াশোনা করে, তারাই ভালো জায়গায় চান্স পায়। তোমরা জানো বুয়েটে যারা 1200 জন চান্স পাইছে বা 1000 জন চান্স পাইছে, তাদের মাঝে 500 জন আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ, মানে 500 জন আছে মেডিকেল কলেজে চান্স পাওয়া। অ্যাটলিস্ট 400 জন থাকবে। তার মানে যারাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, মানে যারা ইঞ্জিনিয়ারিং নেওয়ার অর্থটা কি জানো? অতটা হচ্ছে তার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা ছিল আগে ভালোভাবে পড়ছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা ভালোভাবে পড়ছে, সমান তালে পড়ছে। সে ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিংও হয়ে গেছে, আবার মেডিকেলও হয়ে গেছে। আর তোমরা যখন একমুখী প্রিপারেশন নাও, শুধু মেডিকেল, তখন তোমরা গিয়ে ধাক্কা হও। ওই তো মানে শোনো ভাই, এই শোনো তারেক, তোমার টার্গেটটা তো এখন না ভাই। তোমার টার্গেট, তুমি একাডেমিক পড়াশোনা করতে, তুমি জানো। শোনো তোমাদের বলি, এই শোনো, তোমরা যদি কেউ একাডেমিকে 90% প্রত্যেকটা কনসেপ্ট A to Z তোমরা পড়াশোনা করো 90% একাডেমিকে, তো তুমি ভালো কোথাও যাবো ভাই, তুমি চান্স পাবো বুয়েটে যদি তোমার ওই গোল্ডেন থাকে। আর রিকোয়ারমেন্ট যদি তোমার
ফিল আপ করে। বুয়েট চান্স পাবা, ঢাবিতে চান্স পাবা, আবার মেডিকেল কলেজেও তুমি চান্স পাবা। ওটা সিলেট এমসি কলেজ না কিন্তু, আবার মেডিকেল কলেজ। কথা বুঝতে পারছো? তো এই জন্য বলতেছি তুমি একাডেমিকে শোনো প্লিজ ইমরান, আর যদি এইখানে প্রিপারেশনটা একাডেমিকে প্রিপারেশন 90% না হয় 100% হয়, তুমি ইনশাআল্লাহ যাবা, এখানে প্রত্যেকটাতে যাবা। এই কথা শোনো, আরেকটা কথা বলি, ভালো কোথাও যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে, আরেকটা রাস্তা, সেটা হচ্ছে প্রত্যেক দিনকার যে পড়াশোনাগুলো করাচ্ছে, যারাই পড়াশোনা করতেছে, যেখানেই পড়াশোনা করতেছো, প্রত্যেক দিনকার পড়াশোনা প্রতিদিন শেষ করে ফেলবা। যারাই ভালো ভালো জায়গায় যায় তারা এই কাজগুলো করে, জমা রাখে না। তোমরা তো জমা রাখো, আজকে ফিজিক্স পড়ে গেছো জমা, আজকে ফিজিক্স পড়ে গেছো খাতা আল্লাহ খুলু নেই তুমি, তারপরের দিন এখানে এসে ভাইয়ের দ্বিতীয় ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস করলা, পরের দিন এসে তৃতীয় ক্লাস করবা, বাদ বাকি আউট। ভাই যা পড়াইছি তো আমি বুঝছি, আর কি পড়বো। অভ্যাসটা খুব খারাপ। রেগুলারলি 10টা মিনিট, আজকে যা পড়াইলাম আমি ফিজিক্সের, বাসায় গিয়ে 10 মিনিট খাতা দেখলে শেষ হয়ে যায়। বই দেখবা, প্রাবল্য সংক্রান্ত তুমি জিনিস বললে পারো কিনা বইয়ের, শেষ 10টা মিনিট দেখবা ফিজিক্স। ম্যাথমেটিক্সে একটু বেশি লাগে, বায়োলজিতে কতক্ষণ, তোমাকে বায়োলজি তো ওখানে হয়ে যাওয়া কথা, এমনভাবে পড়ো বায়োলজি যাতে ওখানে হয়ে যায়। আর কেমিস্ট্রি থাকলো দেখবা 10 মিনিট, কতক্ষণ পড়াশোনা করা লাগে ভাই। যা পড়াবে তাই পড়বা, ওভারঅল 50 মিনিট পড়াশোনা শেষ। তুমি দিনের 24 ঘন্টা বসে তোমার টেবিলের সামনে বসে থাকে, বা টেবিলে বসে থাকে তুমি কী করো ভাই, পড়াশোনা যদি নাই হয়। যতটুকু সময় বসে থাকবা তার যেন 100% কার্যকর হয়, সেভাবে পড়াশোনা করো। আর কিছু বলবো না, ঠিক আছে, আজকে ফোন থাকলো, আল্লাহ হাফিজ।